এখন সকাল 7টা বাজে। আর আমরা ঘুম থেকে ওঠার পরে আর কি বাইরে বেরোনোর একটা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এদিকে দেখেন এই প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি। এইসব কিন্তু ওই যে পানিতে সব হয়ে গেছে, এইদিকে সব হচ্ছে বৃষ্টি, এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আর কি বের হইতে পারি না এখনো পর্যন্ত। বাট কিছুক্ষণের মধ্যে আমরা আর কি বের হবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। বাট যে প্ল্যান যেভাবে ছিল ওইভাবে আর কি করতে পারলাম না। এখন রিসোর্টের একটা ভিউ নিতে চাইছিলাম, সেটাও হলো না। দেখি যদি সময় পাই তাহলে অবশ্যই রিসোর্টের একটা ভিউ নেবো। আর এখন অবশ্য ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, প্রায় 7:30-7টা বাজে। সো এখন ব্রেকফাস্টে যাব, তারপর দেখি অন্য কোথাও নতুন কোনো স্পট আর কি, যেটা আমাদের ড্রাইভার সাহেব নিয়ে যাবে, সেখানে আমরা আর কি যাবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই যে রুমে আমাদের সাজেক ভ্রমণের ভিডিও, এটা আমরা নিজেরাই দেখতেছি এখানে বসে। আর কোথাও ট্যুরে গেলে আমরা আমাদের নিজেদের ভিডিও রিসোর্ট বা হোটেলে বসে দেখি, ঠিক আছে এটা। আর এই এখন বৃষ্টি একটু কম হইলে আমরা আর কি এখান থেকে বের হব, বের হয়ে আর কি যে স্পটগুলো আছে ওইগুলোতে ঘুরতে যাব। সবচেয়ে 9 ড্রেস আপটা ঠিক আছে, একদম হাফ প্যান্ট একটা পরে রিল্যাক্স। আমাদের খাবার দেবে না? দিবে, সিরিয়াসলি দিবে। আমরা 11টার সময় আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে এখন হচ্ছে দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা হয়েছি। কতক্ষণ লাগবে জানি না, তবে দার্জিলিং টিলায় যাইতে হলে মিনিমাম আধা ঘন্টার মতো মনে হয় হাঁটা লাগে, কারণ গাড়ি রোজ দার্জিলিং টিলা পর্যন্ত যায় না। এই মতো এখন আছে হচ্ছে এই যে দার্জিলিং টিলাতে যাওয়ার জন্য আমাদের জিপ গাড়ি আমাদেরকে এখানে নামাই দিছে, কারণ এর সামনে এই যে রাস্তাটা আছে এই রাস্তায় কিন্তু আর সামনে হচ্ছে গাড়ি যায় না, এরপর থেকে হেঁটে যেতে হবে আমাদেরকে। আর এই যে আমাদের গাড়ি হচ্ছে এখানে ওয়েট করবে, তারপরে আমরা ঘুরে আসার পরে গাড়ি আমাদেরকে নিয়ে আবার যাবে। সো আমরা এই যে রাস্তাটা আছে এটা দিয়ে একটু সামনের দিকে হেঁটে যাবো। এখন 11:40 বাজে আর আমরা মাত্র হাঁটা স্টার্ট করছি। এই যে আমার ভাই নাইম ভাই আছে সাথে, ঠিক আছে। এখন হাঁটা শুরু করছি, এখন তো 2 কিলোমিটার মতো হাঁটা লাগবে। দেখি কত সময় লাগে 2 কিলোমিটার হাঁটতে আমাদের। আর এই যে রাস্তা দিয়ে যাবো। সো আপনাদেরকে যে জিপ গাড়িতে যাবেন ওই জিপ গাড়িটা যেখানে নামিয়ে দেবে সেখান থেকে দার্জিলিং টিলা পর্যন্ত যেতে হলে বেশ কিছুটা সময় হাঁটতে হবে। এই রাস্তাটা কিন্তু একটি চা বাগানের মধ্য দিয়ে। এই যে হাঁটতেছি আর অলরেডি একটা চা বাগানের ভিতরে ঢুকছি, কারণ এই চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যেতে হয়। আর যেহেতু এটা একটি ব্যক্তি মালিকানাধীন চা বাগান, আর ব্যক্তি মালিকানাধীন চা বাগানে বাইরের গাড়ি আর কি প্রবেশ করতে দেয় না, যার জন্য হেঁটে যেতে হয়। মূলত রাস্তার জন্য না, রাস্তা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এইটা যে ব্যক্তি মালিকানাধীন চা বাগান, আর এটার ভিতরে আর কি গাড়ি বা বাইরের যে গাড়িগুলো আছে এগুলো ঢোকা নিষেধ। বেশি না, 15 মিনিট মধ্যে হয়তো হাঁটতে হতে পারে, তারপরে আমরা দার্জিলিং টিলা ওখানে পৌঁছাবো আর কি। দার্জিলিংয়ের হয়তো একটা ফিল পাওয়া যাবে এখানে। আর এই চা বাগানটা কিন্তু বেশ সুন্দর, এটাও কিন্তু বেশ সুন্দর আছে। যেহেতু এখানে পুরো রাস্তাটি আপনাকে চা বাগানের মধ্য দিয়ে যেতে হবে, তাই আপনি একটুও ক্লান্ত হবেন না, কারণ চা বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা উপভোগ করতে করতেই কিন্তু আপনি দার্জিলিং টিলার উদ্দেশ্যে এগিয়ে যাবেন। আর এখন যে চা বাগানটির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই চা বাগানটির নাম হলো M.R. খান টি এস্টেট। অর্থাৎ M.R. খান যে চা বাগানটি আছে সেই চা বাগানটি হলো এটা, এবং এখানেই তাদের চা ফ্যাক্টরিটি অবস্থিত। কিন্তু অনুমোদন ব্যতীত আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করতে পারিনি, এবং ফ্যাক্টরির ভিতরে ঢোকাও নিষেধ, ফ্যাক্টরির ভিতরে ভিডিও করাও নিষেধ। আমাদের পিছনে যে কারখানাটি ছিল এটা হলো M.R. খান আর কি টি প্রসেসিং সেন্টার। এখানে আর কি এটা হচ্ছে ওদের নিজস্ব চা বাগান, এখান থেকে চা পাতা ওঠায় ওইখানে আর কি এটাকে প্রসেস করে, এরকম ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরির ভিতরে আর কি প্রবেশ করতে দেয় না বাইরের দর্শনার্থীদেরকে, ওদের নিজস্বের লোক ছাড়া কেউ আর কি ওখানে প্রবেশ করতে পারে না। আশপাশে যা দেখা যায় শুধু সবুজ আর সবুজ, সব হচ্ছে চা বাগান, চা গাছে ভরা। আমার বন্ধু এনামুল হেভি এক্সাইটেড এখানে এসে, আর অনেক দিনের স্বপ্ন হচ্ছে পূরণ হয়েছে নাকি। রাশেদের ফিলিংস কি? নাইস নাইস, ভালো লাগতেছে এসে? হ্যাঁ ভালো। গুড। আর নাইম ভাই তো অলওয়েজ চিল মোডে আছে সে। কিন্তু একটা জিনিস জানি না, এই টেনশন তো ভালো লাগতেছে না। কি জানেন না? আছে বলে ফেলেন, সমস্যা নেই। বাবু জানা। M.R. খান এই যে চা বাগানটি, এই চা বাগানটির ভিউটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর। পুরো রাস্তাটিতে আপনি রাস্তার দুই পাশে
চার যে টিলাগুলো রয়েছে এই টিলাগুলো দেখতে পাবেন। আর এখানকার যে টিলাগুলো রয়েছে শ্রীমঙ্গলের অন্যান্য চা বাগানের যে টিলা তার থেকে এই টিলাগুলো একটু উঁচু, অর্থাৎ একটু বড়, যে জন্য আপনি বেশি মজা পাবেন এখানে পায়ে হেঁটে যখন দার্জিলিং টিলা পর্যন্ত যাবেন। আর এই পুরো রাস্তাটা যেখানে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিবে সেখান থেকে দার্জিলিং টিলা পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু এরকম দুই সাইড দিয়ে চা বাগান এবং টিলা দেখতে পাবেন, যেটা কিন্তু আসলে আপনার দুই চোখকে মুগ্ধ করে দিবে। অলরেডি 5-7 মিনিট মতো হাঁটা হয়ে গেছে, আরও প্রায় 5-6 মিনিট লাগবে জায়গা পর্যন্ত পৌঁছাইতে। এই পাশে মানে অন্য যে চা বাগানগুলো দেখছি তার থেকে এটা একটু ডিফারেন্ট, তার কারণ হলো এর আশপাশে হচ্ছে সব উঁচু উঁচু আর কি পাহাড়, মানে পাহাড়গুলো বেশ উঁচু টিলা টাইপের যেগুলো আছে। আর এখনও প্রায় আমাদের 5 থেকে 6 মিনিট পর্যন্ত লাগবে আর কি জায়গা পর্যন্ত পৌঁছাইতে। কিন্তু বেশ এই যে উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়েই কিন্তু হাঁটতেছি, আর এটার পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। একটু কষ্ট হবে হেঁটে যাইতে জায়গা পর্যন্ত, কারণ বেশ অনেকটা রাস্তাই তো, প্রায় 10-12 মিনিট মতো পাহাড়ি রাস্তায় হাঁটা, তো এই জন্য একটু কষ্ট হবে। পাহাড়ি রাস্তা হাঁটতে স্বাভাবিকই একটু কষ্ট হয়, কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর। দুই পাশে পুরো চা বাগান, মাঝখানে এই যে রাস্তাটা করছে অনেক সুন্দর। এখানে না আসলে আসলে এটা বোঝা মুশকিল। আর এই চা গাছগুলো দেখতেছেন এখন কিন্তু পুরোই সবুজ, তার কারণ হচ্ছে এখন বৃষ্টির সিজন। যদি শীতের সময় আপনি এখানে ভ্রমণে আসেন তাহলে কিন্তু আপনি যে এই পরিমাণে সবুজ চা পাতা বা এগুলো কিন্তু পাবেন না, তার কারণ হচ্ছে শীতের সময় এই চা গাছগুলোর ম্যাক্সিমামই উপরের অংশটাকে কেটে ফেলে দেয়, কারণ নতুন পাতা গজানোর জন্য। আর বৃষ্টির সময় এটা এত সুন্দর সবুজ হয়ে থাকে। সো এদিকে তো শ্রীমঙ্গল এই অঞ্চলটা ঘুরতে আসলে যদি চা বাগান দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে বৃষ্টির সময় আসতে হবে, তাহলে আপনি এটার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সাবমিট করবেন না এগুলা? কতক্ষণ আসছি আমরা? অলরেডি 40 কিলো হাঁটছি। সে 6-7 মিনিটে 40 কিলো হেঁটে ফেলছে। হাঁটার স্পিডটা একটু দেখেন ভাই। মিটার ব্যাক ঘন্টায় কত? 25 কিলোমিটার। 25? ঘন্টায় যদি 25 কিলো হয় তাহলে 40 মিনিটে। আপনি কেন 40 মিনিট বলতেছেন? 6-7 মিনিটে সকাল থেকে বের হইছি, হাঁটতেছি তো। হ্যাঁ, উইদাউট ভিসা পারমিশন দার্জিলিং ঢুকে গেলাম। উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট, বর্তমানে আছে দার্জিলিং এ। আমাকে ভিসা পাসপোর্ট লাগে না। এই যে এই একজন লোক, তার কত ভিসা পাসপোর্ট লাগে না। তার আসলে ভিসা পাসপোর্ট না লাগারই কারণ সে আফগানি বংশোদ্ভূত এবং নূহ নবীর আমল থেকে সে পৃথিবীতে আছে। এই একজনই মানুষ, এই যে বাইটার একটু দেখে রাখেন, নূহ নবীর আমলের লোক। নূহ নবী ওই যে নৌকার যে বইটা, সে কিন্তু সেই বইটার কারিগর আর কি। আপনি জানেন কত বড় বড় ওক গাছ কাটে বইটা বানাইছি? ভাই এটা তো আপনি করবেনই। আজকে মূলত আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন নুরজাহান চা বাগান, মাধবপুর লেক এবং শ্রীমঙ্গলের আরেকটি অন্যতম জনপ্রিয় স্থান যেটা হলো লাওয়াছড়া জাতীয় উদ্যান, এগুলো ঘুরেছি। যেহেতু দার্জিলিং টিলাতে যেতে হলে আপনাকে বেশ কিছুটা রাস্তা হাঁটতে হবে এবং কিছুটা সময়ের প্রয়োজন, তাই আমরা দার্জিলিং টিলা ভ্রমণের জন্য দ্বিতীয় দিনকে সিলেক্ট করে রেখেছিলাম। আজকে দ্বিতীয় দিন, আমরা আজকে সকাল সকালে চলে এসেছি দার্জিলিং টিলা ভ্রমণে। এরপরে আমরা শ্রীমঙ্গলের আরও কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঘুরব। যদি আপনারাও এইভাবে আসতে চান তাহলে আপনারা সেইভাবে ভ্রমণ প্ল্যান করবেন যেভাবে আপনাদের ঘুরতে সুবিধা হয়। এতক্ষণ হচ্ছে সমান যে রাস্তা এটা দিয়ে হাঁটছি, এবার আমরা পাহাড়ে উঠবো, টিলার উপরে উঠবো, যেটা আর কি মূলত দার্জিলিং টিলা। তো এখানে যাচ্ছি, বেশ এটা কিন্তু উঁচু আছে। ওই যে আমার নিচের যে সহপাঠী যাদেরকে দেখতেছেন, এটা কিন্তু বেশ উঁচু আছে। এখন আমরা উপরের দিকে যাব আর এদিকে আর কি দেখবো যে দার্জিলিং টিলাটা কেমন, আসলে এখান থেকে ভিউটা কেমন আসে, এটা হলো মেইন। এই যে পিচ্ছিটা দৌড়াই ওঠে, পর্যন্ত কষ্ট হচ্ছে না, তার মানে অত বেশি কষ্টকর না। 15-16 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেছি দার্জিলিং টিলাতে। আর এটা হচ্ছে এই যে দার্জিলিং টিলার ভিউ, এই আশপাশে ওই যে
এটা হচ্ছে মূলত দার্জিলিং টিলার সাইড। আর এখান থেকে এই আশপাশের সুন্দর ভিউটা পাওয়া যায়। আর এদিকেও জায়গা আছে, উপরের দিকে উঠতে পারবেন। আর ওই পাশে একটা জায়গা আছে, ওইখানে বেশ একটা বসার স্পেস করা আছে, ওইখানে উঠলে বসতে পারবেন। আমার পিছনে এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এই যে দার্জিলিং টিলারের চা বাগান। এই পুরোটাই কিন্তু এমআর খান যে চা বাগানটা আছে ওই চা বাগানেরই অংশ আর কি। এখন উপরে একটা বসার উপরের দিকে একটা বসার স্পেস করা আছে, ওইখানে যাব। ওখান থেকে দেখি আশপাশের ভিউটা কেমন দেখায়, এটা আপনাদেরকে দেখাবো। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো মূলত দার্জিলিং টিলা, অর্থাৎ এমআর খান যে চা বাগানটি রয়েছে এই চা বাগানের একটি টিলার নাম হলো দার্জিলিং টিলা। মূলত এই জায়গাটির নাম দার্জিলিং টিলা হওয়ার কারণ হলো দার্জিলিংয়ের চা বাগানগুলো, চা গাছগুলো যেমন সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজানো থাকে, ঠিক এই টিলাটার যে চা গাছগুলো রয়েছে এগুলো কিন্তু দার্জিলিংয়ের যে চা বাগান বা চা গাছগুলো রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু সাজানো। এই জন্য হয়তো এই জায়গাটির নামকরণ করা হয়েছে দার্জিলিং টিলা, যেটি এমআর খান চা বাগানে অবস্থিত। মূলত আমরা শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগান এবং মাধবপুর লেকের যে চা বাগানটি আছে এই চা বাগান ভ্রমণ করেছি, কিন্তু আসলে দার্জিলিং টিলার চা গাছগুলো যে সুন্দরভাবে সাজানো, এতটা সুন্দর সাজানো আমি কোনো চা বাগানে এখনো পর্যন্ত দেখি নাই। যেটা আসলে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে দার্জিলিং টিলার এই অংশটা। আসলে এখান থেকে দাঁড়িয়ে যখন আপনি নিচে চা গাছগুলো দেখবেন তখন কিন্তু আপনার চোখটা জুড়িয়ে যাবে, মানে এত সুন্দরভাবে তারা এখানে এই চা গাছগুলো লাগিয়েছে। তো এখন যেখানে আছে এটা হলো এই যে দার্জিলিং টিলা। আমার পিছনে এখান থেকে কিন্তু অনেক সুন্দর যে ভিউটা আছে এটা হয়তো আপনারা দেখতেছেন। এই ভিউটার জন্য একটু মূলত এই জায়গাটা দার্জিলিং টিলা বলা হয়। এখানে দার্জিলিংয়ের চা বাগানগুলো যেমন সুন্দর ভিউ থাকে, এখানকার এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বেশ সুন্দর একটা ভিউ আছে, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং টিলা। আর তো এখন দার্জিলিং টিলা দেখা শেষ। এখন এখান থেকে নিচে যাব, যে আমাদের গাড়ির কাছে যাব, তারপরে ওইখান থেকে আমাদের গাড়ি আমাদেরকে যেখানে নিয়ে যাবে আর কি, নেক্সট যে ভ্রমণ কেন্দ্র আছে ওইখানে যাব। তো এখন দার্জিলিং টিলা থেকে নিচে যাব, আমাদের গাড়ি যেখানে রাখা আছে ওইখানে যাব। তারপর ওইখান থেকে আমাদের ড্রাইভার নেক্সট যেখানে নিয়ে যাবে আমাদের ওখানে আর কি ঘুরবো। 15 মিনিট মতো লাগবে, সব মিলাই প্রায় 15 থেকে 20 মিনিট মতো লাগবে আমাদের গাড়ির কাছে পৌঁছাইতে। আর এই যে আমরা সবাই নামতেছি। দার্জিলিং টিলা থেকে নিচে নামার পথে আমরা আসলে আমাদের ছোটোবেলার স্মৃতি কিছুটা মনে পড়ে গেল। এখানে আমরা কয়েকটি লজ্জাবতী গাছ পেয়েছিলাম, যেটাতে আসলে তার গায়ে টাচ না করে আমরা এখান থেকে আর কি যেতে পারিনি। যেখান থেকে আর কি পাহাড়ে উঠছিলাম ওই জায়গায় চলে আসছি নেমে। ওই যে আমরা কিন্তু উপরে ওইখানটাতে ছিলাম, ওই যে যেখানে দেখা যায় লোকজন আছে ওইখানটা ছিলাম। এখন কিন্তু নিচে চলে আসছি। আর এখন এই যে সোজা রাস্তা, এটা দিয়ে আর কি সোজা আমরা আমাদের এখন গাড়ির কাছে যাব। তারপরে কিন্তু যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। তার মানে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় আমাদের লাগবে আর কি জায়গা পর্যন্ত পৌঁছাইতে। অলমোস্ট 10 মিনিট মতো হয়ে গেছে আমরা হাঁটতেছি, কিন্তু আরও এখনও প্রায় 5-6 মিনিট লাগবে জায়গা পর্যন্ত পৌঁছাইতে। মাত্র এই যে ফ্যাক্টরির কাছে আসছি, ফ্যাক্টরি দূর থেকে দেখা যায়, ফ্যাক্টরির কাছে এখনও পৌঁছাই নাই, এটা আর কি। তো দার্জিলিং টিলা জায়গাটা খারাপ না, এটা মোটামুটি বেশ ভিউ ভালো ভিউ পাবেন এখানে আসলে। তো এখানে আসতে পারেন, কিন্তু একটাই সমস্যা এখানে, সেটা হলো আপনাকে বেশ খানিকটা রাস্তা হেঁটে আসতে হবে, এখানে কোনো গাড়ি বা কোনো কিছু আসে না। দার্জিলিং টিলাতে যাওয়ার পথে যেখানে আপনাদের গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে সেখানে আপনি বেশ কয়েকটি ফলের দোকান পাবেন। আমরাও এখানে একটি ফলের দোকান পেয়েছি, যেটি হচ্ছে পাহাড়ি আনারস বিক্রি করতেছিল। আমরা তাদের থেকে 3 পিস আনারস নিয়েছিলাম, যেখানে আমার প্রতি পিস আনারসের দাম পড়েছিল হচ্ছে 60 টাকা করে। হ্যাঁ, এটা পুরোটাই রাশেদ ভাইয়ের জন্য। ওইটা রাশেদ ভাইয়ের, এটা আমার। ওইটা পুরোটা ওটা আমার হলো। আমি জানি এটা রাশেদ ভাই রাখা। নেন কেন, আলাদা প্লেটে দিব? তো আমরা এখন এখানে একটা দোকানে বসছি, এই যে পাহাড়িদের অরিজিনাল আনারস, এটা আমরা খাচ্ছি। জানি না, আমার কাছে ভালো লাগে। এটা আগে আমরা 3 পিস নিয়েছি এখানে, আর যেটার
2 পিস রাশেদ ভাইয়ের জন্য আর আমাদের 4 জনের জন্য একটা। হ্যাঁ 2 পিস রাশেদ ভাইয়ের জন্য, তার আমাদের 4 জনের জন্য হচ্ছে 1 পিস। কত টাকা দাম নিচ্ছে এটা? 60 টাকা পিস। 60 টাকা পিস। ফাইন। ভাই সাত কেমন? এভারেজ। এবারে টাকা দিয়ে কিন্তু আর ভালোভাবে বানায় এটা। যা। সাদা ব্যাপারে চলো। খাইতে ভালো হয়েছে। খাইতে বললে আছে। রুচি ভালো, রুচি ভালো। দার্জিলিং টিলা ভ্রমণ শেষ করে আমাদের মূলত যাওয়ার কথা ছিল শ্রীমঙ্গলের আরেকটি ভ্রমণ কেন্দ্র লাল পাহাড়ে, যেটি মূলত হচ্ছে চা বাগান এবং পাহাড় যেটি রয়েছে, পাহাড়ের মাটিটা হচ্ছে লাল কালারের, যে জন্য এটা নামকরণ করা হয়েছে হচ্ছে লাল পাহাড়। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি। আমরা দার্জিলিং টিলার পাশে হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন, সেই আদি নীলকণ্ঠ টি কেবিনে আসছি, যেখানে আপনার 7 লেয়ারের চা পাওয়া যায়। আর এই 7 লেয়ারের চা খাওয়ার জন্যই মূলত আমরা এই আদি নীলকণ্ঠ টি কেবিনে আসছি। একটি চায়ের দোকান, সেটি আবার এত বড় আকারের হতে পারে, সেটা আসলে এই আদি নীলকণ্ঠ টি কেবিনটি না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না। প্রথমত আপনাকে এটা দেখলে মনে হবে যে আপনি কোনো ফুড কোর্টে আসছেন, যেখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এবং তারা খাবার সার্ভ করতেছে, কিন্তু আসলে তা না, এটা হচ্ছে একটি চায়ের দোকান। এবং এই চায়ের দোকানে এত পরিমাণে কাস্টমার হয়, যাদের জন্য তারা এখানে বেশ বড় একটা স্পেস রেখেছে এবং একটা ফুড কোর্টের মতো করে রেখেছে। আসলে এখানে বেশ কয়েক ক্যাটাগরির চা পাওয়া যায়, 7 লেয়ার, 4 লেয়ার, 8 লেয়ার, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। এবং তাদের কাছে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই চাটা ন্যাচারাল টি কিনা বা কোনো কেমিক্যাল দেওয়া আছে কিনা, তারা তখন বলেছিল যে না, তাদের চাতে কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয় না, শুধুমাত্র ন্যাচারাল ওয়েতেই তারা এই চাটা তৈরি করে। তো আমরা অর্ডার দিয়েছি 7 লেয়ারের টি, যেটা দাম পড়েছে 75 টাকা করে প্রতিটা চায়ের দাম। তো যখন আমাদেরকে চাটা সার্ভ করবে তখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই 7 লেয়ারটা কেমন দেখায় এবং এর স্বাদটা কেমন, সেটাও হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো। আদি নীলকণ্ঠ টি কেবিন এটি কিন্তু মূলত শুধুমাত্র একটি চায়ের দোকান নয়, আর এই চায়ের দোকানের পাশ দিয়েই কিন্তু বেশ কয়েকটি দোকান স্থাপিত হয়েছে, যেখানে আপনি চা কিনতে পারবেন। এছাড়া এখানে মণিপুরি একটি পাড়া আছে, এই মণিপুরীদের কিছু ঐতিহ্যবাহী ড্রেস আপনি এখান থেকে কিনতে পারবেন। এই সব দোকান কিন্তু এই আদি নীলকণ্ঠ টি কেবিনকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে। তো আপনি যদি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের যে চাটা রয়েছে, এই চাটা যদি এখান থেকে কিনতে চান, তাহলে কিন্তু একদম আদি নীলকণ্ঠ টি কেবিনের পাশে একটি দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু এই চাটা নিতে পারবেন। এবং এটা আমার কাছে বেশ অথেন্টিক মনে হয়েছে এবং দামও মোটামুটি অন্যান্য জায়গার থেকে কম। না ভাই, কোনো কেমিক্যাল নেই, আমাদের চাই কোনো কেমিক্যাল থাকে না, বুঝছেন? আপনি চায়ের লেয়ার এগুলো? হ্যাঁ, চাই। আমরা যে চাটি অর্ডার দিয়েছিলাম 7 লেয়ার টি, সেটা কিন্তু আমাদেরকে তারা সার্ভ করেছে। তো মূলত চা প্রথমে যেটা ভেবেছিলাম যে আসলে চা একটা, যেমন চা আমরা খাই গরম, এরকম কিছু একটা হবে, কিন্তু আসলে তেমন না, কিছুটা আমার কাছে জুস মতো মনে হয়েছে। একটা লেয়ার একরকম স্বাদের, মিষ্টি অনেক পরিমাণে বেশি। আসলে এটা 75 টাকা দিয়ে কিনে খাওয়াটা বোকামি, যেহেতু একটা ঐতিহ্যবাহী জায়গায় গেছি, এই জন্য আমরা আর কি এই চাটা খেয়েছিলাম, তা না হলে কখনোই এই চা আমরা খেতাম না। আমরা এখন আছি হচ্ছে আদি নীলকণ্ঠ চা কেবিন যেটা, সেখানে। আর এই যে আমার হচ্ছে 7 লেয়ার টি, এটার দাম পড়ছে হচ্ছে 75 টাকা। এছাড়া এখানে কিন্তু আরও অনেক ধরনের চা আপনারা পাবেন, 8 লেয়ার, 4 লেয়ার। তো দাম একটা যে লেয়ার অনুযায়ী আর কি চেঞ্জ হয়। সো যে টেস্ট করি কেমন হয়েছে এটা। এখন যে জায়গাটিতে আছি, এই জায়গাটি হলো একটি মণিপুরি পাড়া, অর্থাৎ মণিপুরি মার্কেট। মণিপুরি সম্প্রদায়ের কিছু লোকজন নিয়ে কিন্তু এই মার্কেটটি তৈরি করা হয়েছে। এখানেও বেশ কয়েকটি আপনি মণিপুরীদের দোকান পাবেন, যেখানে তাদের ঐতিহ্যবাহী পোশাক, তাদের কালচারাল কিছু জিনিসপত্র, এগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন, যেটি একদম আদি নীলকণ্ঠ টি কেবিনের পাশে অবস্থিত। মূলত আদি নীলকণ্ঠ টি কেবিন এবং দার্জিলিং টিলা ও মণিপুরি পাড়া, এই তিনটাই কিন্তু একই লাইনে অবস্থিত, এজন্য আপনার ভ্রমণে সুবিধা হবে। এখন যে জায়গাটি দেখছেন, এটি হলো শ্রীমঙ্গলের রাবার বাগান। সো আমার শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প আজকে এখানেই শেষ করব এবং এখন ঢাকায় ফেরার পালা। সো আমরা এখনও পর্যন্ত দুপুরে লাঞ্চ করি নাই, এখন দুপুরে লাঞ্চ করব, তারপর আমাদের ট্রেন বিকাল 5:40 আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন
এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে প্রোফাইলটিকে ফলো এবং ভিডিওটিকে লাইক দিতে পারেন। দেখা হবে আবার বাংলাদেশের নতুন কোনো জায়গা থেকে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন আর অবশ্যই সবসময় আমাকে সাপোর্ট করবেন। এখন দুপুর 3টা বাজে আর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি শ্রীমঙ্গল সদরে, যেখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম হলো সাতকড়া রেস্টুরেন্ট। এখানে স্পেশাল একটি সাতকড়া মাংস রয়েছে। মূলত এটা খাওয়ার জন্য আমরা এই রেস্টুরেন্টে এসেছি। এখানে বেশ কয়েক পদের ভর্তা, সাতকড়ার মাংস এবং বেশ সুন্দর সার্ভিং সিস্টেম রয়েছে এদেরকে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আশা করি আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন তাহলে এই রেস্টুরেন্টে খেতে পারেন। আসলে খাবারের মানটাও অনেক ভালো এবং স্বাদও আছে অনেক। সাতকড়া রেস্টুরেন্ট, পোলা ভাজিটা সেই বেগুন ভর্তা এভারেজ। এখন মাছ দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে ছোট মাছ, মলা মাছ, বেগুন ভর্তা নিছেন না? বেগুন ভর্তাটা এভারেজ। জাদুল ভাই কি অবস্থা? ভালো আছে খাবারে? ইমরান? ঠিক আছে, লাইন ভাই। মজা হয়েছে। করলা ভাজিটা শেষ অস্থির। বেগুন ভেজা টেস্ট করি না আমি, তো আবার মনে হচ্ছে ভালো হবে। আর এটা সে এটা কেমন খাওয়ার নিচ্ছে ওদের কাছ থেকে আমার নিজেরই খাওয়া যাচ্ছে না। ভাই চিকেন এরকম দেখলাম পুরো কড়াই সহ পরিবেশন সুন্দর। সাতকড়া চিকেন।